নমস্কার। খবরদার, কথা নয়। আমরা বলি বটে, কথা নয়, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি এই মুহূর্তে। ভারতবর্ষে তো কথা বলাই মুশকিল, আমরাই বলবো। আজকে এমন একজন মানুষকে আমরা পেয়েছি, এই দেশের কৃষক আন্দোলন, আমাদের জন্মের আগে থেকে কৃষক আন্দোলন ভারতবর্ষে রয়েছে, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তীব্রভাবে যুক্ত ছিল, সেটা তো আর আমরা বলতে পারবো না। কিন্তু বর্তমানে যে কৃষক আন্দোলন আমরা দেখছি, কৃষকদের ওপর যে ভয়াবহ আক্রমণ নেমে এসেছে, তাকে সামনে রেখে যে লড়াই চালাচ্ছেন, যাদের নেতৃত্বে তাদের অন্যতম অত্যন্ত প্রিয় নেতা কৃষকদের তথা ভারতবর্ষের হান্নান মোল্লা আমার বাঁ দিকে বসেছেন। হান্নান দা সম্পর্কে একটু বলি যে ৭৯ বছর বয়সেও ভারতবর্ষের এই কোণা থেকে ওপর থেকে নিচ পর্যন্ত এখনো দৌড়ে বেড়াচ্ছেন কৃষকদের জন্য। ৮ বারের তিনি সাংসদ এবং পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া কেন্দ্র থেকে, লোকসভা কেন্দ্র থেকে ৮ বার জিতেছেন। ঐতিহাসিক কৃষক আন্দোলন, স্বাধীনোত্তর ভারতবর্ষে এমন সফল আন্দোলন মানুষ দেখেনি। সেই আন্দোলনের অন্যতম নেতৃত্ব হান্নান দা। আমাদের খবরদার কথা নয়ের কাছে তার একটা আবদার থাকে সবসময়, তিনি আমাদের ফেরান না। আমরা কৃতজ্ঞতা জানাই খবরদার কথা নয়ের পক্ষ থেকে। হান্নান দা, সরাসরি চলে যাই। দিল্লি নির্বাচন আমাদের কাছে অনেক কটা ইস্যু। দিল্লি নির্বাচন, কৃষকদের বর্তমান সমস্যা এই বাজেটের পরবর্তী সময়ে, এবং তারপরে কৃষকদের আন্দোলন। দিল্লির নির্বাচনে কেজরিওয়ালের পরাজয় আপনি কিভাবে দেখছেন? দিল্লির নির্বাচনের আগে থেকেই বিজেপি তার যত রকম অপকৌশল আছে নির্বাচনে, অর্থ, দাঙ্গা, সাম্প্রদায়িকতা, জাতপাত, মিথ্যা প্রচার, অপপ্রচার, যত রকমের আছে হাতিয়ার, সেই সমস্ত হাতিয়ার ব্যবহার করে তারা নির্বাচনে দাঁড়ায় এবং লড়ে। ইভেন ইলেকশন কমিশন তাকেও ব্যবহার করে। সেই অবস্থায় দাঁড়িয়ে এবারের নির্বাচনে তাই তারা করেছে, কিন্তু তাদের লক্ষ্য ছিল যে দিল্লি একবার জয় করতে হবে। ২৭ বছর আগে তারা দিল্লিতে বিজেপি সরকার ছিল। এই দীর্ঘদিনের যে তাদের পিপাসা, সেই পিপাসা মেটাবার জন্যে তারা এবারে দৃঢ়পণ ছিল যে যেমন করেই হোক দিল্লি দখল করতে হবে, যেন তেন প্রকার। এবং তাদের দিক থেকে আর বিরুদ্ধে যারা লড়ছে তাদের দায়িত্ব ছিল আজকের রাজনীতিটা মনে রেখে লড়াই করা, যেখানে দলীয় স্বার্থের কে প্রাধান্য দিতে গিয়ে রাজনীতিটাকেই ভুল করল। আজকের যে কোনো সর্বনিম্ন রাজনীতিক জ্ঞান সম্পন্ন মানুষও তার প্রধান লক্ষ্য হবে যে ভারতবর্ষকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে। এই ব্যাপারে সমস্ত শক্তি যারা লড়তে চায় তাদের একসঙ্গে দাঁড়াতে হবে। সেখানে সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ লড়াই হচ্ছে আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব। এখন বিরোধী পার্টির মধ্যে একটা কয়েক বছর ধরে একটা নতুন সম্ভাবনাও দেখা দিচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ার জন্য। অনেকগুলো দল তারা একসঙ্গে বসে একটা ভারত ইন্ডিয়া একটা সংস্থা, তাদের একটা জোট তৈরি করলো, যা নাকি ভারতবর্ষের জনগণের মনে আশা সৃষ্টি করেছিল, মেহনতি মানুষের জীবনে যে লড়াই হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনা যাবে এবং সাম্প্রদায়িকতাকে অন্যায় করা যাবে, এবং কর্পোরেটের হাতে যে দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে তাকে খানিকটা ঠেকানো যাবে। এই আশা ছিল মানুষের, এবং এই আশাকে সম্মান করাই হচ্ছে আজকের সবচেয়ে বড় রাজনৈতিক কর্তব্য। কিন্তু এই ঘটনা যখন দেখলো যে বিজেপি সমস্ত রকম অপপ্রয়াস করে মহারাষ্ট্র এবং হরিয়ানায় তারা জিতল। হরিয়ানায় তো ১০০% মানুষের বিশ্বাস ছিল বিজেপি হারবেই, কিন্তু হরিয়ানা যখন তারা জিতল তখন তাদের সমস্ত অপকৌশলের চূড়ান্ত প্রকাশ মানুষ দেখেছে। এই সময়
ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির কর্তব্য ছিল হুম, সবাইকে আরো বেশি সংহত হয়ে একসঙ্গে দাঁড়ানো, ঐক্যের শক্তির উপর দাঁড়ানো, হুম, আপোষের মধ্যে ভাগাভাগি বাঁটোয়ারা এবং আত্মহত্যার সামিল। কিন্তু সেখানে দেখা গেল যে ওখানে যে বিরোধীদের দুটো মূল শক্তি হুম, হচ্ছে গিয়ে আম আদমি পার্টি এবং কংগ্রেস, হুম, তারা তাদের সেই কর্তব্য থেকে বিচ্যুত। এবং কংগ্রেস বিশেষ করে যেহেতু ইন্ডিয়ার জোটের সে নেতৃত্বে আছে, হুম, তার দায়িত্ব অনেক বেশি। কি নীতি নিলে সবাইকে সঙ্গে রাখা যায়, নিজেদের কতখানি নমনীয়তা দরকার, কতখানি স্যাক্রিফাইস করেও সকলকে অ্যাকোমোডেট করা দরকার, এইটুকু যে বোঝে না সে সবাইকে নিয়ে চলতে পারে না। এটা ঐক্যবদ্ধ হয়ে চলার মূল শর্ত। কিন্তু যখন নির্বাচন এলো, তখন দিল্লির নির্বাচনে হচ্ছে গিয়ে সেখানে আম আদমি পার্টির সঙ্গে তারা এক জায়গায় দাঁড়াতে পারল না। আলোচনা কিছু করলো, কিন্তু দায়িত্ব তারা নিতে পারল না। এবং সেই যে দুটো মূল বিরোধী শক্তি, তাদের মধ্যে যখন জনমত বিভক্ত হয়ে গেল, সম্পূর্ণভাবে সেই সুযোগটা বিজেপিকে সাহায্য করল। বিজেপি যত রকম অন্যায় করা সবই করেছে, তার সঙ্গেও তারা যদি একসঙ্গে থাকতো তাহলেও বিজেপি জিততো না। 48% ভোট পেয়েছে বিজেপি, আর আম আদমি পার্টি 44%, এবং কংগ্রেসও পেয়েছে সেখানে 6%। 7-8%। এদের দুজনের মিলিত ভোট হচ্ছে গিয়ে 50-এর উপরে। 51%। 51% ভোট হলেই সমস্ত সিট পাওয়ার কথা, হুম, সব সিটই জেতা। হুম, কিন্তু সেইখানে প্রমাণ হয়ে গেল যে হুম, কেজরিওয়ালের পার্টি যে 13টা সিট, 13 জায়গায় হুম, হেরেছে, এই 13 জায়গাতেই কংগ্রেস তাদের হারের চেয়ে বেশি ভোট পেয়েছে। কিন্তু এই তো অঙ্ক সামনে রয়েছে, একদম। দেখুন গোপন করার হুম, ব্যাপার। তো সেই জন্য কংগ্রেস যদি তার দায়িত্বশীলতা খেয়াল রাখতো, আজ ইন্ডিয়া গঠবন্ধনকে শক্তিশালী করে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে যে তার সমাজে রাজনৈতিক দায়িত্ব, হুম, সেই রাজনৈতিক দায়িত্বকে সে প্রাধান্য না দিয়ে দলীয় দায়িত্বকে সে প্রাধান্য দেয় অনেক সময়। এবং তার পরিণতি যা হওয়ার তাই হলো, বিজেপি সেই সুযোগে তারা মেজরিটি সিট নিয়ে জিতলো। এই জন্যই তো হয়েছে। এবং না, একটা বিষয় এখানে যদি আপনার কাছে জানতে চাইছি যে এই যে ইন্ডিয়া গঠবন্ধনের কথা বললেন, সেখানে কংগ্রেস এবং বামপন্থীরা ছাড়া বাকি অন্যদের দায়িত্ববোধ সম্পর্কে কি প্রশ্ন উঠছে? উঠবেই, ন্যাচারালি। লোক তো মানুষ বিচার করে তাদের কাজের মধ্য দিয়ে। যখন একটা সংকটের সময় সে কি সিদ্ধান্ত নিচ্ছে, তার উপরেই মানুষ তার রাজনৈতিক গভীরতা, তার দায়িত্ববোধ, তার নেতৃত্বের ক্ষমতা সম্পর্কে হুম, মূল্যায়ন করবে। হুম, এইরকম একটা ক্রুশিয়াল সময় যখন দিল্লি জেতা অত্যন্ত প্রয়োজন, হুম, সেই সময় যদি দিল্লিকে হাতছাড়া করে, মানে দলীয় স্বার্থকে রক্ষা করার জন্য, স্বাভাবিকভাবে মানুষ এটাকে ভালো চোখে গ্রহণ করবে না। এবং ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যের একটা বাতাবরণ তৈরি হচ্ছিল, স্বাভাবিকভাবেই সেই বাতাবরণটা খানিকটা দুর্বল হবে, এবং সেটা ফ্যাসিবাদকে আরো বেপরোয়া হতে সাহায্য করে। এটা কি শুধু এই ফ্যাসিবাদের যে বিষয়টাই শুধু, না টোটাল ভারতবর্ষের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতি, এটা মূল্যায়ন করতে ভুল করছে এই দলগুলি? হ্যাঁ, এই তো না, ফ্যাসিবাদ তো একটা প্রকাশ। কিন্তু বিজেপি তার যত অপকর্ম আছে, হুম, সে তার সাম্প্রদায়িকতাকে ব্যবহার করছে, সে তার জাতপাতের বিভেদকে ব্যবহার করছে, হুম, সে তার অঢেল যে টাকা, কালো টাকা সাদা টাকা মিলিয়ে অর্থশক্তিকে ব্যবহার করছে, সে রাষ্ট্র ক্ষমতাকে সমস্ত দিক থেকে ব্যবহার করছে। যত রাষ্ট্রীয় প্রশাসনের ফোর্স আছে, সে সিবিআই হোক, এনআইএ হোক, বিরোধীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে বিরোধীদেরকে দুর্বল করে ছিন্ন ভিন্ন করার চেষ্টা ঠিক। করছে। সে সংবিধানকে প্রতিদিন আঘাত করছে। পার্লামেন্টের ভেতর দাঁড়িয়ে যেভাবে হোম মিনিস্টার সংবিধানের প্রণেতাকে গালাগালি করলো, হুম, এই ধরনের নোংরা কাজ যারা করে, ন্যাচারালি তাদের উপযুক্ত সাজা হওয়া উচিত ছিল, এবং এই নির্বাচনে হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো হুম, যে তারা এই সমস্ত অন্যায় করে পার পেয়ে গেল, হুম,
শুধু এই নির্বাচনের যে কৌশল বিরোধীদের, সেই কৌশলের ব্যর্থতার জন্য। একদম। আমি মানে এই প্রসঙ্গে একটা সর্বশেষ ছোট প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে বিজেপি দল মানে এই মুহূর্তে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে কি সাফল্য পেয়ে গেল বলে মনে হচ্ছে? রাহুল গান্ধী তার অপোনেন্ট, তার বিরুদ্ধে তারা বলেই সাফল্য শুধু ওইটা একটাই না, অনেকগুলো কারণ। যে যে বিজেপি চাইছে যে অপোজিশনের ডিসইউনিটি, এইটাকেই দেখানো, প্রমাণ করা। এই ইউনিটির ক্ষেত্রে সীতারাম ইয়েচুরির যে ভূমিকাটা ছিল, ওনার অনুপস্থিতি কি একটা বড় কারণ হিসেবে দেখা যায়? রাহুল গান্ধীর হচ্ছে গিয়ে আহ, সম্প্রতি কতগুলো ইস্যু নিয়ে এসে ভোকাল, জোরের সঙ্গে কথা বলছে, মানুষের সামনে আসছে, কিন্তু কি করে এই রাজনৈতিক অঙ্কে মানে কথা সে মিস করলো, এটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। সীতারাম ইয়েচুরির অনুপস্থিতি কি খুব ভোগাচ্ছে আমাদের? সীতারামের অনুপস্থিতি রাজনীতিকে একটা বড় একটা ফাঁক তৈরি করে দিয়েছে। সীতারামের যে ভূমিকা সম্প্রতি রাজনীতিতে, ভারতের রাজনীতিতে বিকশিত হচ্ছিল, তা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং সে পেছনে থেকে সমস্ত ডিভিশন, ডিস্টারবেন্সকে সামলে ঐক্যবদ্ধ পথে চলার একটা যে মানসিকতা, যে বাতাবরণ তৈরি করতে সাহায্য করেছিল। তার অনুপস্থিতি স্বাভাবিকভাবেই আমাদের ভারতের রাজনীতিকে, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনীতিকে দুর্বল করেছে। আপনি এই রাজ্যে, এই দেশের কৃষক আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এই বয়সে 79 ইয়ার্স ওল্ড, এর মাঝেও আপনি বসে নেই। এই ত্রিপুরায় এলেন, কালকে আসাম চলে যাবেন, এরপর আবার দিল্লি ব্যাক ইত্যাদি, পশ্চিমবঙ্গে চলে যাবেন, আবার দিল্লি ব্যাক করবেন। এই সমস্ত বিষয় নিয়ে আপনার এই চলার পথে এই মুহূর্তে একটা বাজেট পেশ হয়েছে গত 1 তারিখ। কৃষকরা কি পেল? এই বাজেট সম্পূর্ণভাবে কৃষক বিরোধী, এবং আমি বলবো মোদি যেহেতু 3বার কৃষকদের হাতে পরাজিত হয়েছে, একটা অর্ডিন্যান্স এনে কৃষক ভূমি অধিকার আন্দোলনের সামনে থেকে পিছু হটতে হয়েছে, পাস করাতে পারেনি। 3টে কালাকানুন এনে কৃষিকে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র ব্যর্থ করে কৃষক তাদের পরাজিত করেছে, তাকে জাতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে সে এখন সবচেয়ে বড় শত্রু। সে কিছুতেই কৃষকদের কোনো কিছু করবে না, কৃষকদের সে শত্রু মনে করে, এবং কৃষকদের ওপর সে বদলা নিতে চায়। এটা একজন নেতার পক্ষে খুবই নিন্দনীয়। তার চোখে সবাই সমান, কে আমার পক্ষে কে আমার বিপক্ষে সেটা দেখার কথা না, কিন্তু তিনি কৃষকদের প্রতি বদলা নেওয়ার ভূমিকা নিয়েছে। তিনি লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েও আমাদের যে সমস্যাগুলো পেন্ডিং 4 বছর হয়ে গেল, সেই নিয়ে কথাবার্তা বলছে না। সেই জন্যই বলছি যে এটা এই অবস্থায় দাঁড়িয়ে কৃষকরা তাদের আন্দোলন জানে, আমাদের আন্দোলন করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, এবং যে সরকার কৃষক বিরোধী তাকে বাধ্য করতে হবে লড়াইয়ের মধ্য দিয়ে কৃষকের দাবিকে পূরণ করার জন্য। সেই আন্দোলনেই কৃষকরা যুক্ত আছে। কিন্তু নরেন্দ্র মোদী সরকার বাজেটে যে সামগ্রিকভাবে কৃষির যে কন্ট্রিবিউশন ন্যাশনাল এক্সচেকারে, তা থেকে এই প্রতি বছরে টোটাল এগ্রিকালচারাল বাজেট কমছে। সুতরাং কৃষিতে বিনিবেশ, ইনভেস্টমেন্ট, সরকারি ইনভেস্টমেন্ট কমছে, এই আশায় যে প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়াবে। কৃষিকে সম্পূর্ণভাবে কৃষকের হাত থেকে কেড়ে নিয়ে কর্পোরেটের হাতে তুলে দেওয়া, এটাই হচ্ছে মোদির ধ্যান জ্ঞান। সে কর্পোরেটের এজেন্ট হিসাবে কাজ করছে, এবং সেই কর্পোরেটের হাতে জমি তুলে দেওয়াই তার সমস্ত প্রচেষ্টার মূল লক্ষ্য। সেই লক্ষ্যেরই পরিণতি হচ্ছে গিয়ে যে কৃষকদের দাবি সে মানতে রাজি না। এই 3টে কৃষি কানুন যে এনেছিলেন, যেটাকে উনি আবার ব্যাক করাতে বাধ্য হলেন আপনাদের আন্দোলনের ফলে, এটাই কি ঘুরিয়ে পেঁচিয়ে আনানোর চেষ্টা হচ্ছে আবার? সে যখন থেকে তুলে নিয়েছিল তখনই জানতো যে এইটা আমাকে করতেই হবে, কারণ সে হচ্ছে কর্পোরেটের সেবক। কর্পোরেটাইজেশন অফ এগ্রিকালচার, এটাই হচ্ছে তার নীতি। এবার সেটা করতে গেলে জমি কৃষকের হাত থেকে কেড়ে কর্পোরেটকে দিতেই হবে, এটাই হচ্ছে তার গোল। সেই গোলে যাওয়ার জন্য প্রথমে ব্যর্থ হয়েছে বলে সে
কিছু ঘটবে না, আমরা জানতাম সে পেছনে লেগে থাকবে। এবং এই যে ন্যাশনাল ফ্রেমওয়ার্ক, যে পলিসি, হুম, এটা হচ্ছে সম্পূর্ণভাবে ওই 3টে কালা কানুনকে পিছনের দরজা দিয়ে প্রতিষ্ঠিত করা। ওটা আইন ছিল, সেই আইনকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল, যা ইতিহাসে হুম, অতুলনীয়। এবারে আইন না করে সরকারি প্রশাসনিক হস্তক্ষেপের মধ্য দিয়ে বলছে পলিসি ইন্টারভেনশন, হুম, তার মধ্য দিয়ে সে ওই যে নীতিগুলো ছিল, অর্থাৎ কৃষির মান্ডিকে তুলে দেওয়া, হুম, মান্ডি থাকলে পরে কৃষির ব্যাপারের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণগুলোকে তুলে দেওয়া, এগ্রি ট্রেড হচ্ছে তার শক্তিশালী করা, correct, ব্যবসায়ী হচ্ছে, বাজারই হচ্ছে ভগবান, একদম, আর কোনো ভূমিকা নেই, সরকারের কোনো ভূমিকা নেই, হুম, অর্থাৎ কম্পেনসেশন দেওয়ার কোনো ব্যাপার হুম, নেই, অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়ার কোনো ব্যাপার নেই, হুম, সাবসিডি দেওয়ার কোনো ব্যাপার নেই, হচ্ছে বাজার। এবং ওদের যুক্তি হচ্ছে যে এমএসপিতে যা পয়সা পাবে, কত পয়সা পাবে, বাজার যদি ঠিক মতন চলে তার চেয়ে অনেক বেশি রোজগার করে। এই আর্গুমেন্টটা নিয়ে এসে দেশবাসীর চোখে ধুলে দেওয়ার চেষ্টা করছে, তা নিজের দায়িত্বকে অস্বীকার করে বাজারের ওপর নির্ভরশীল করে দেওয়ার জন্য চেষ্টা। সেই জন্যে যে আইনে যা যা লক্ষ্য ছিল ওই 3টে কালা কানুনের, তার মূল কথাগুলো এই ন্যাশনাল ফ্রেমওয়ার্ক পলিসিতে রয়েছে। হুম, এবং সেটার জন্যই আমার প্রথম দিনই আমরা এটা পড়ে বুঝতে পেরেছিলাম যে এটা হচ্ছে সেই ষড়যন্ত্র। এই জন্য প্রথম দিনই কৃষক সভা গোটা ভারতবর্ষে ওই আইনের ওই স্টেটমেন্টের কপি পড়াবার হুম, আহ্বান করেছিল, হাজারে হাজারে কৃষক হয়েছে, করেছে। 3টা কানুনকে যেমন আমরা মানুষের কাছে ব্যাখ্যা করেছিলাম, ধারা ধরে ধরে, হুম, লাইন ধরে ধরে, কৃষক বুঝেছিল এটা কেন, এটা তাদের বিরুদ্ধে যাচ্ছে। এখন আমাদের এই স্টেটমেন্টটাকেও আমাদের লাইন ধরে ধরে কৃষকের কাছে নিয়ে যেতে হবে, এবং কৃষক বুঝলে পরে আবার কৃষক ঘুরে দাঁড়াবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। সেই জন্য এইটা হচ্ছে গিয়ে খিড়কির দরজা দিয়ে না, হচ্ছে অন্য দরজা দিয়ে, মানে একটা দরজায় ফেল করেছে তো অন্য দরজা দিয়ে সেটাকে ফিরিয়ে আনা, এটাই হচ্ছে মোদি এবং কর্পোরেট প্রস্ত লোকেদের লক্ষ্য। এই মুহূর্তে এই বাজেটটা তাহলে বাজেটটা পুরোপুরি বাজেটটা সম্পূর্ণভাবে কৃষকদের কর্পোরেটের পক্ষে। পক্ষে, কৃষকদের লোন নেবার জন্য একটা কথা কোথাও মেনশন করা হয়, এমএসপি কথাটা বাজেটের কোথাও উল্লেখ নেই, ওয়ার্ডটা হ্যাঁ, হ্যাঁ, পর্যন্ত হ্যাঁ, নেই, কোথাও উল্লেখ নেই। অর্থাৎ সে সব জায়গায় বাজারকে প্রাধান্য দিচ্ছে, আর বাজারে যে কৃষক, তার কখনোই ভূমিকা থাকে না। বাজারে যে নিয়ন্ত্রণ করে যারা, তারা যারা বাজারের অন্য প্লেয়ার, যারা কর্পোরেট, ব্যাপারী, ব্যবসায়ী, তারাই হচ্ছে মূল বাজারের নিয়ন্ত্রণ। নুন মাটিতে শুধু একটা সার কারখানা করার, মানে এটা শুধু ডেভেলপ ওগুলো করার একটা কথার পয়সা, কথা, আগে এতদিন যে সারের আমাদের ক্রাইসিস, আত্মনির্ভরশীল ছিল, হুম, তো ডিসম্যান্টেল করে দিল, সারের কারখানা তৈরি করে উৎপাদন নেই, কমিয়ে দিল। এখন আবার নতুন করে এই সংকটের সামনে দাঁড়িয়ে এসব প্রতিশ্রুতি শুধু লোক দেখানো। হুম, এর মানে এখন এই জন্যই হচ্ছে মোদি এই যে কৃষকদের যে ফসলের দাম না পাওয়ার ফলে কৃষকের যে আত্মহত্যা, এটাকে, এটা চালু আছে, এটা বন্ধ হবে না, হুম, এটা হতেই থাকবে। কিন্তু কৃষক তাকে এর বিরুদ্ধে আবার মরণপণ লড়াই লড়তে হবে, এবং দরকার হলে যারা এই আইন করছে তাদের উৎখাত করেও যদি দরকার করতে হয় হুম। সেখান পর্যন্ত যেতে হবে, নাহলে কৃষকের সমস্যার সমাধান হওয়ার কোনো লক্ষণ নেই। আনন্দ, আগামীকাল 11 তারিখ এবং 12 তারিখ সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আপনাদের একটা আলোচনার আমাদের কথা রয়েছে। এখানে কনফিউশন হ্যাঁ, আছে। হ্যাঁ, আমরা যখন কৃষক আন্দোলন করছিলাম, তিন মানে এক মানে 387 দিন আমরা কৃষককে ঘিরে করলেন, হ্যাঁ, বসেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, 500 সংগঠন। সংগঠন, এটা সংযুক্ত কিষাণ মোর্চা, মোর্চা, এসকেন, এটা একটা জীবন্ত সংগঠন। হ্যাঁ, এই 4 বছরই সংগঠন পুরো আছে, হ্যাঁ, ইনট্যাক্ট আছে। এইটা, প্রতি 2 মাস ছাড়া ছাড়া, 3 মাস ছাড়া ছাড়া এর জেনারেল বডি মিটিং হয়, হ্যাঁ, এবং জেনারেল বডি মিটিং করে আগামী কর্মসূচি ঠিক হ্যাঁ, হয়। মহাপঞ্চায়েতগুলিতে তার প্রমাণ, এবং হ্যাঁ, সেই জন্যে এই যে আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা, যখন আমাদের প্রথম রাউন্ড আন্দোলন শেষ হলো, হুম, সরকার পিছু হটলো, হুম, আমরা গোটা দেশে দেশে যখন বিজয় উৎসব করছি, সেই সময় 500 সংগঠনের মধ্য থেকে দুটো সংগঠন তারা বেরিয়ে গেল, আমাদের বললো যে তোমাদের সঙ্গে থাকবো না, তোমরা রাজনীতি করছো, হুম, আমার রাজনীতি অরাজনৈতিক কৃষক আন্দোলন করার, হুম, বলে ওরা এসকেএম ছেড়ে চলে যায়। হুম, এখন যে কেউ এসকেএম একটা প্ল্যাটফর্ম, যে কেউ আসতে পারে, যে কেউ চলে যেতেও পারে, না চলে এসকেএম বলছে ঠিক আছে তোমাদের চলে যাও, এবং তারা ফিরে গিয়ে তারা অলরেডি রাজনীতির নাম করে
তারা হচ্ছে গিয়ে আন্দোলনের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিল। এবং সরকার 4 বছর ধরে আমাদের সঙ্গে কথা না বলে ওদের সঙ্গে কথা বলার জন্য 3টে মন্ত্রীকে পাঠিয়ে দিল। আমরা দিল্লিতে বসে আছি, বারবার বলছি গভর্নর ঘেরাও করলাম গোটা ভারতবর্ষে, 500 জেলা কালেক্টরকে ঘেরাও করলাম, রাষ্ট্রপতি সবাইকে মেমোরেন্ডাম দেওয়া হলো যে তুমি যে কথা দিয়েছো রাখো, লিখে তুমি দিয়েছো, কথা রাখো। কিন্তু আমাদের না ডেকে সে হচ্ছে ওই দুজন যারা স্প্লিন্টার গ্রুপ, তাদের সঙ্গে কথা বলে। তাদের সারা ভারতবর্ষে কোথাও নেই, কোথাও একটা পকেটে কিছু সংগঠন আছে, তাদের সঙ্গে কথা বলার জন্য 3জন মন্ত্রীকে পাঠিয়ে দিল চণ্ডীগড়, 3 দিন 4 দিন ধরে আলোচনা করা। তো এতে বোঝা যাচ্ছে অমিত শাহের একটা পরিকল্পনা যে এসকেএম একটা সর্বভারতীয় সংগঠন, তার পেছনে লক্ষ লক্ষ কৃষকের সমর্থন আছে, তার পেছনে লড়াই করার, আঘাত করার বড় স্ট্রাইকিং পাওয়ার আছে। এই সংগঠনটাকে কিছুতেই বাঁচতে দেওয়া হবে, এটাকে দুর্বল করে কৃষককে দেখানো ওটা তোমার সংগঠন, এই একটা বিকল্প সংগঠন। এই বিকল্প সংগঠন তৈরি করার ষড়যন্ত্র, এটাও হচ্ছে এই মোদী সরকারের ব্যাক অফ দি মাইন্ডে এই গেমটা তারা খেলেছিল। এখন যাই হোক, সে আমাদের কিছু করার নেই, তারা যারা আলাদা হয়েছে। তারা যখন আন্দোলন শুরু করলো, কোনো কিছু যখন হচ্ছে না, তখন তারা একজন নেতা অনশনে চলে গেল, দাল্লিওয়ালার একটা গ্রুপ আছে আন্দোলনে, আর একটা গ্রুপ হচ্ছে গিয়ে যে কাকাজি ছিল আরএসএস, সে ওকে অ্যাক্টিভ ভাবে নেই। আরেকটা সংগঠন যারা আন্দোলনে ছিল না, পান্দের বলে, যে কৃষক মজদুর সংগঠন বলে, ও ওই আমাদের 26শে জানুয়ারি আমাদের লালকেল্লা আক্রমণ করে গোটা দেশের কৃষক আন্দোলনকে বদনাম করে দিয়েছিল। সে কৃষক আন্দোলনে ছিল না, সে ওর সঙ্গে হাত মিলে, তাই দাল্লিওয়ালা পান্দের মিলে আন্দোলন করছে। কিন্তু আন্দোলন করা আমরা মনে করি যে কোনো কেউ করতে পারে, আমরা ঠিকই নিইনি। কেউ আন্দোলন, যে কোনো কৃষক সংগঠন কৃষকদের দাবিতে আন্দোলন করতে পারে, হক আছে, তারা করছে ভালো। কিন্তু আমরা বলেছিলাম যদি কোনো সংগঠন কৃষকদের ন্যায্য দাবিতে আন্দোলন করে, এসকেএম তাকে সমর্থন করে, আমার সঙ্গে থাকবে না। 2 নম্বর হচ্ছে যদি তাদের উপর সরকার কোনো আক্রমণ করে, এসকেএম সমস্ত শক্তি দিয়ে তার বিরুদ্ধে থাকবে। এই হচ্ছে আমাদের ঘোষিত। যখন ওরা বেরিয়ে গেল তখনই আমরা এটা ঘোষণা করেছি। এখন এই আন্দোলন যখন ওরা করছে, অনশন শুরু করলো, আমরা বললাম, জানতাম এই ধরনের আন্দোলন অনশন করে সমাধান করা যায় না, বহুত লম্বা আন্দোলনের প্রয়োজন। কয়েকটা দিন অনশন করে এই আন্দোলন জেতা খুব মুশকিল, এটা সঠিক পদক্ষেপ হবে না। কিন্তু সেটা তারা ঠিক করেছে, তাদের যারা বিবেচনা করে। কিন্তু যখন তার স্বাস্থ্য বিপন্ন হলো, জীবনের ঝুঁকি হলো, আমরা তখনই বলেছি যে সরকারের কথা বলা উচিত, একটা জীবনকে এইভাবে ধ্বংস হতে দেওয়া উচিত না, সরকারের তাদের সঙ্গে কথা বলা উচিত। কি কথা বলবে তারা ঠিক করবে, কিন্তু কথা তাদের সরকারের বলা উচিত, একজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া উচিত। আমার এসকেএম এই পজিশন নিয়েছে, এবং এইসব পজিশন নিয়েই আমরা মানুষের কাছে গেছি যে আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি, যাব। এই যেমন আমার 26শে নভেম্বর আমরা গোটা ভারতবর্ষে ট্র্যাক্টর র্যালি করা, হাজার হাজার ট্র্যাক্টর। তো এইরকম প্রতি 10 দিন 15 দিন বা মাসে আমরা সরকারের নিজের বিরুদ্ধে আমরা কোনো না কোনো পদক্ষেপ নিচ্ছি, আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী করে নিয়ে যেতে হবে, রাতারাতি সমাধান হবে না। তাই এসকেএম তার সচেতনভাবে মিলিতভাবে বসে বৈঠক করে গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমরা আন্দোলন চালিয়ে যাব। তো অন্য গ্রুপ কি করছে না করছে সেটা তাদের ব্যাপার, এবং তাদের সঙ্গে সরকারের ব্যাপার। আমরা চাইবো সরকার যে যদি কৃষক আন্দোলন করে, তাদের সঙ্গে কথা বলা সরকারের দায়িত্ব, এটাই আমরা বলেছি, আমরা এখনো তাই বলছি। এই মুহূর্তে সংযুক্ত কিষাণ মোর্চা, এবং আপনি যেহেতু সারা ভারত কৃষক সভার এই মুহূর্তে সহসভাপতি, পরবর্তী আপনাদের কার্যক্রমটা কি এই কৃষক আন্দোলনকে সামনে রেখে? আমরা দেখেছি যে আমাদের এই যে দাবি, এই দাবি নিয়ে যখন আমরা আন্দোলন করছি এবং সরকারকে পিছু হটালাম, তারপরে সরকার আবার খিড়কির দরজা দিয়ে সেই আইনটা ফিরিয়ে এনেছে। এখন এই যে ন্যাশনাল পলিসি অফ এগ্রিকালচারাল মার্কেটিং, এটা হচ্ছে ওই 3টে কালা কানুনের মতোই বিপজ্জনক। এর বিরুদ্ধে আন্দোলনকে শিফট করা, হ্যাঁ, ওই সেমই জিনিস অন্য নামে এসছে, কিন্তু ফল একই হবে। কৃষির কর্পোরেটাইজেশন হবে, আর বড় বড় কর্পোরেটের হাতে কৃষি তুলে দেওয়া হবে, কৃষক হয়ে যাবে তার নিজের জমি থেকে তোলাস,
কন্ট্রাক্ট ফার্মিং এর মধ্যে পাতার পর পাতা কন্ট্রাক্ট ফার্মিং এর কি বেনিফিট তা লেখানো হয়েছে। ব্যক্তি কৃষকের ভূমিকার মধ্যে নেই, সেখানে হচ্ছে এফপিও, ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, যেটা হচ্ছে একটা গ্রুপ, কয়েকজন কৃষক মিলে করবে, সরকার তাকে টাকা দিয়ে সাহায্য করবে। ইন্ডিভিজুয়াল কৃষক যা, তাকে আমাদের যে কৃষি ব্যবস্থা তাকে খতম করে দিয়ে এই ধরনের গ্রুপ তৈরি করে যাদেরকে সরাসরি যারা কর্পোরেটের সঙ্গে যোগাযোগ করবে, এইরকম একটা মেশিনারি তৈরি করে যখন তারা করছে, তখন তার বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা ঠিক করেছি, এই যে প্রচার করলাম আমরা এই যে সমস্ত এমপিদের কাছে, সব পার্টির এমপিদের কাছে এসকেএম ডেপুটেশন দিয়ে চিঠি দিয়েছে যে তোমরা আমাদের কৃষকদের সমস্যা পার্লামেন্টে তোলো, না হলে আমরা তোমাদের কনস্টিটিউয়েন্সিতে তোমাদের বিরুদ্ধে আমরা প্রচার করবো। আমার সেই চিঠি দেওয়া হয়েছে সব এমপিদের কাছে, যাতে তারা পার্লামেন্টে, যে তোমার সরকার, তোমার পার্টি কৃষক বিরোধী ভূমিকা নিচ্ছে, তুমি জনপ্রতিনিধি হিসাবে এটাকে কৃষক পার্লামেন্টে ওঠাও, দাবি জানাও, এবং এই কালা যে প্রস্তাব এটা প্রত্যাহার করতে হবে। এটা আমাদের দাবি, আনকন্ডিশনালি এটা প্রত্যাহার করতে হবে। এটা কৃষক কিছুতেই গ্রহণ করবে না। সেই জন্য এই আমরা দেওয়া হয়েছে ডেপুটেশন সমস্ত এমপি, তারা যাতে এটা আলোচনা করে, তাদের উপর চাপ সৃষ্টি করার জন্য, এবং এই চাপ সৃষ্টি করার পদ্ধতি চলতে থাকবে। এর আগে যেমন আমরা নানান রকম আন্দোলন করেছি, দরকার হলে ভারত বন্ধ করেছি, গ্রামীণ ভারত বন্ধ ভবিষ্যতে, এবং আমাদের এই আন্দোলনের সঙ্গে শ্রমিকরা আছে, শ্রমিক, ক্ষেত মজুর, শ্রমিক, কৃষক শ্রমিক ঐক্য এই আন্দোলনের মধ্যে গড়ে উঠেছে, সেটাকেও আমরা আরো শক্তিশালী করতে চাই, এবং শ্রমিকদের সঙ্গে নিয়ে, ক্ষেত মজুরদের সঙ্গে নিয়ে আগামী দিনে আরো বড় যুক্ত আন্দোলন এই সরকারের নীতির বিরুদ্ধে গড়ে তোলা আমাদের পরিকল্পনা। যে 20-21 সালের মতো এরকম যে ঐতিহাসিক কৃষক আন্দোলন, এই ধরনের আন্দোলন কি হতে চলেছে? আন্দোলনের পর একই রকম হয় না, কোনো দুটো পর কখনোই একরকম হয় না। আন্দোলনের পরিস্থিতি, পরিপ্রেক্ষিত, দাবি, মানুষের মানসিকতা, সরকারের মোকাবেলা করার ভূমিকা, এই সব থেকে একটা ফর্ম তৈরি হয়। তো আগের যে আন্দোলনের যে ফর্ম, এবারে যে সেই ফর্ম হবে তার কোনো কারণ নেই। আমরা এই আন্দোলনগুলো বিল্ড আপ করছি ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে, প্রতিদিন কোনো না কোনো প্রচারের মধ্যে দিয়ে জনমত তৈরি করা করে। আগেরটা ছিল দিল্লি কেন্দ্রিক আন্দোলন, আমরা এটাকে ভারত কেন্দ্রিক আন্দোলনে নিয়ে যাব। দিল্লি সেন্ট্রিক একটা আন্দোলনে নিয়ে, এটা অনেক বড় আন্দোলন দরকার, গোটা ভারতবর্ষকে এই আন্দোলনে নামাতে হবে। সেই জন্য একটা ভারত কেন্দ্রিক আন্দোলন করতে গেলে যে মেহনত দরকার, যে সংগঠন দরকার, যে বিভিন্ন অংশের কৃষককে গোটা ভারতবর্ষে সচেতন করে এই আন্দোলনের পাশে জমায়েত করা দরকার, এইগুলোই হচ্ছে এখন আমাদের সামনে কর্মসূচি। যেটা এসকেএম তার গত 24 তারিখের মিটিংয়ে এই কর্মসূচি গ্রহণ করেছে, এবং আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সর্বশেষ প্রশ্ন, যেটা দিয়ে শুরু করেছিলাম, এই মুহূর্তে কৃষক আন্দোলনই বলুন, যুবক আন্দোলনই বলুন, যে কোনো আন্দোলনগুলি রাজনৈতিক দিক থেকেই মোকাবেলা করার একটা জায়গা রয়েছে। আপনার ইঙ্গিতে সেটাই বলেছেন, রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পারলে সম্ভব না এগুলি সমস্ত সাফল্য আসা। এই মুহূর্তে ইন্ডিয়া জোটের প্রতি আপনি যথেষ্ট সহানুভূতি দেখালেন এবং এটা দরকার তাও বললেন। এই মুহূর্তে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎটা কি? আমরা ইন্ডিয়া জোটের পার্টিগুলোকেও বলছি যে তোমরা তোমাদের রাজনৈতিক ম্যাচুরিটি দেখাও, রাজনীতিটা বুঝতে হবে। আশু একটা গেম, এর পেছনে ছুটে একটা দীর্ঘস্থায়ী আমাদের যে প্রয়োজন তাকে দুর্বল করা, এটা ইতিহাস ক্ষমা করবে না। সুতরাং তাদের আরো বেশি সিনসিয়ার হতে হবে, আরো বেশি সিরিয়াস হতে হবে, এবং তাদের মধ্যে ঐক্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, যাতে সেই ঐক্যের উপর দাঁড়িয়ে আমরা এই যে চরম সর্বনাশী শক্তি আজ ভারতবর্ষকে দখল করছে, তার বিরুদ্ধে আমরা একটা ভালো লড়াই লড়তে পারি। সেই পরিপ্রেক্ষিতে আমরাও তাদেরও বলছি, ওদেরও বলেছি সমস্ত বিরোধী নেতাদের, যে তোমরা, আমরা তো একটা রাজনীতি, এটা আমার একটা আর্থিক লড়াইয়ের মধ্য দিয়ে একটা অবস্থা তৈরি করেছি, কিন্তু আমার তো রাজনৈতিক পার্টি নয়, আমরা কৃষক সংগঠন। আমরা গণ আন্দোলনের মধ্য দিয়ে একটা গণ চেতনা তৈরি করে, সেই চেতনার উপর দাঁড়িয়ে তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার দায়িত্ব তোমাদের। তোমরা যদি ফেল করো তাহলে এর তো পরিণতিতে পৌঁছানো যাবে না। সেই জন্য আমরা এই সমস্ত দলকে বলেছি যে তারা আরো সতর্ক হওয়া উচিত, এবং রাজনৈতিক দায়িত্ব পালন করার ভূমিকা নেওয়া উচিত, যদি তারা সত্যিকারের রাজনীতি করতে চায়।
দীর্ঘদিন ধরে তো সাংসদ ছিলেন, আপনার আপনার কাছ থেকে একটা মতামত জানতে চাই। বামপন্থী আন্দোলন দুর্বল হয়ে যাওয়া বা বামপন্থীদের শক্তি সংসদে কমে যাওয়া, এই ইন্ডিয়া জোটের যে শক্তি প্রদর্শনের ক্ষেত্রে কি একটু ঘাটতি দেখা যাচ্ছে বলে মনে হয়? এই বামপন্থীরা থাকলে পরে এই আন্দোলনের যে প্রাণ শক্তি দিতে পারত, যে মতাদর্শগত সাপোর্ট দিতে পারত, সাংগঠনিক যে কাঠামোকে মজবুত করে দিতে পারে, যা বামপন্থীদের অভিজ্ঞতায় আছে, তাদের নীতিতে আছে, সেইটার অভাব হচ্ছে। বামপন্থীরা নেই। বামপন্থীরা যখন 50, 60, 70 জন এমপি ছিল, তখন আমরা ওই ওই ওদের সরকার, একটা বুর্জোয়া জমিদারদের সরকারকে বাধ্য করে আমরা অনেক জনমুখী কর্মসূচি করতে বাধ্য করেছিলাম। এর মধ্যে রেগা উল্লেখযোগ্য। অনেকগুলো আছে তার মধ্যে। তো সেই জন্য আজকে কথা হচ্ছে যে বামপন্থীদের অভাব, এটা সবাই বুঝতে পারছে। বামপন্থীরা না, বামপন্থীরা একটা গণ আন্দোলনের একটা মস্তিষ্ক হিসেবে কাজ করে। তার দীর্ঘস্থায়ী একটা দীর্ঘ দূর পর্যন্ত দেখার আন্দোলনে তাদের সেই ক্ষমতা ব্যবহার করতে পারে ডাইলেকটিক্যালি, এবং কিভাবে কাজ করলে আমার ঐক্য বাড়বে, শত্রুপক্ষকে পেছনে হাঁটানো যাবে, এইসব কৌশল বামপন্থীরা আলোচনা করে নিশ্চয়ই সাহায্য করতে পারে। এবং সেই জন্যই বামপন্থীদের দুর্বলতা আজকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা বড় দুর্বলতা। আশা কি করছেন বামপন্থী আন্দোলন? বামপন্থী চেষ্টা করছে। বামপন্থী একবার কি হচ্ছে, মানুষের একটা যদি বিশ্বাস, যেই যত ভালোই হোক, যদি মানুষের বিশ্বাস হারায়, সেই বিশ্বাস পুনরায় ফিরিয়ে আনতে অনেক সময় লাগে। এককালে বামপন্থীরা প্রতি মানুষ বিশ্বাস স্থাপন করেছিল। পশ্চিমবাংলা, কেরালায় মানে 30 বছর 20 বছর করে তারা মানুষকে সমর্থন দিয়েছিল। কেরালাতেও তারা এর আগে বারে বারে দিয়েছে। এখন সেই বিশ্বাস যখন কোনো কারণে, তাদের দোষী হোক রাইটলি অর রংলি, যখন তারা সেই বিশ্বাস হারিয়েছে, রাতারাতি সেই বিশ্বাস ফিরিয়ে আনা যায়। তার জন্যে বামপন্থীদের সেই বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করার যোগ্য হতে হবে। আবার মানুষের মধ্যে সেই আস্থা সৃষ্টি করতে হবে যে তারা বামপন্থীরাই মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র। তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, তারা কাজের মধ্য দিয়ে সংশোধন করতে হবে, আর গণ আন্দোলনে তাদের সামনে এগিয়ে আসতে হবে। গণ আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে যে শক্তির জন্ম হবে, সেই শক্তিই পারবে এই গণতন্ত্র বিরোধী স্বৈরতান্ত্রিক শক্তিকে পরাজিত। একদম। হান্নান মোল্লা একজন শিক্ষা বিজ্ঞানের ছাত্র, স্নাতকোত্তর পর্যন্ত পড়াশুনো করা অভিজ্ঞ মানুষ। ফলে শিক্ষা কিভাবে নিতে হবে আর শিক্ষার লাইন আপটা কি হবে অকপটে বলতে পারেন। হান্নানদার সঙ্গে কথা বলার মজাটাই হচ্ছে এরকম, কোনো প্রশ্ন তিনি এড়িয়ে যান না। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে অকপটে সমস্ত কথাটা বলেন এবং হাতের মুঠোর ভেতরে রেখে বলেন যে কি হয়েছে, কি হতে চাচ্ছে। আশা প্রকাশ করেছেন বামপন্থী আন্দোলন ঘুরে দাঁড়াবে, এবং বামপন্থী আন্দোলন ঘুরে না দাঁড়ালে ইন্ডিয়া জোটেরও সমস্যা থাকতে পারে, সেটাও কিন্তু অকপটে বললেন। তিনি আশা ছাড়ছেন না। সবচেয়ে বড় কথা, কৃষক আন্দোলন এই দেশে অদূর ভবিষ্যতে আর বৃহৎ আকৃতি নিয়ে যে ফেরত আসছে, তারও একটা কিন্তু আশা তিনি দেখালেন এবং পথও দেখালেন। আমরা খবরদার কথা নয়ের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাই দীর্ঘ সময় আমাদের দেওয়ার জন্য। আমরাও আশা করি হান্নান মোল্লা, আমাদের হান্নানদা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের এই চ্যানেল দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন। সকলকে নমস্কার।